কি হলো ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে নাকি? আমাদের ফোন করলেন যে? সমস্যা মানে? আমার আবার কিসের সমস্যা হবে? তোদের ডাকলাম এই ছেলেটাকে ধোলাই করার জন্য। ওর সাহস কি করে হয় রাস্তার এত মানুষের সামনে আমাকে প্রপোজ করার, আবার আমার হাত ধরে অসভ্যতামি? কেন মিম, কেন তুমি আমার সাথে ভালোবাসার অভিনয়টা করলে? কেমন অপরাধ করেছিলাম যে তুমি আমাকে এরকম বড় একটা শাস্তি দিলে? তুমি চাইলে সে সময় আমাকে মেরে ফেলতে পারতে, তাহলে না মেরে আমাকে কেন এত বড় শাস্তি দিলে? মিম প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া যে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো। আমি আর আগের মতো হাসতে পারবো না, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো না, আগের মতো খুশি থাকতেও পারবো না। ওই তোকে ভালোই ভালোই বলছি, শুনিসনি? পাগলে তো তার ভালোটা বোঝে, কিন্তু তুই কোন দেশের পাগল রে? তুই তোর ভালোটা বুঝিসনি? তাহলে দেখ এখন তোর কি অবস্থা হয়। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে, এমন ভাবে মারবি যেন আর কোনো দিন ভালোবাসি কথাটা দূরের কথা, আমার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। দোস্ত, কথা বলিস না তো, মনটা ভালো নেই। কেন, কি হয়েছে তোর? আরে বলিস না, ঘোরার হলোই না। কেন? তা কই ছিলি এত সময়? কইছিলাম জানিস, একটা মেয়ের সাথে কী সব কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিল। অভদ্র মেয়ে কোথাকার, রাস্তাঘাটে এসব কাপড় পরে ঘুরে বেড়ায়। অনেক কথা বলে অপমান করেছি, মেয়েটি কিছুই বলেনি, চুপ করে শুনছিল। শোন, তোকে একটা কথা বলি। এইটা গ্রাম না যে এখানকার মেয়েরা গ্রামের মতো পোশাক পরবে। আর এদের আচার আচরণ কথাবার্তা সব দিক থেকে গ্রামের মেয়েদের থেকে একটু ভিন্ন। আর এখন হলো আধুনিক যুগ, তাই এইসব হলো কমন ব্যাপার। কিন্তু দোস্ত, তুই সাবধানে থাকিস। সাবধানে থাকবো কেন? তুই যে মেয়েটার সাথে এতক্ষণ সময় ধরে ঝগড়া করলি, মেয়েটা যদি তোরে একবার পায় তাহলে তোর যে কি অবস্থা করবে আল্লাহ ভালো জানে। দোস্ত, আমি কি ভুল কিছু বলছি নাকি? তুই বল। আমি তো সব সত্যি কথাই বলছি। আমাদের বাঙালি মেয়েদের কি এইসব কিছুতে মানায়? আর বিশেষ করে মুসলিম মেয়েদের জন্য এইসব একদমই মানায় না, তাদেরকে শুধু পর্দায় মানায়। আচ্ছা, তুই এত করে যখন বলছিস, তাহলে আমি আর কোনো মেয়েকে এসব কথা বলবো না। আচ্ছা ঘুমা এখন, অনেক তো রাত হলো। কালকে সকালে কথা হবে। আবার কালকে ভার্সিটিও আছে। গুড নাইট। গুড নাইট। পরদিন ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল, তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম মসজিদে। নামাজ পড়ে আসার পর কিছু সময় হাঁটাহাঁটি করে হোস্টেলে চলে আসলাম, যেখানে আমি আর আমার বন্ধুরা থাকি। নাস্তা করে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। আমরা দুজন ভার্সিটি যাচ্ছি, তখন জিহাদ বলল, দোস্ত শোন, বল। আজকে ভার্সিটির প্রথম দিন। শুনেছি প্রথম দিন নাকি ভার্সিটির বড় বায়ু আপুরা আর র্যাক করে, তাই সাবধানে থাকতে হবে। আমিও শুনেছি। আচ্ছা চল, গেলে দেখা যাবে কি হয়, আল্লাহ ভরসা। ভার্সিটির গেট দিয়ে ঢুকে আমাদের ক্লাসের দিকে যাচ্ছি। প্রথম দিন তো, তাই জানা নেই কোনটা আমাদের ক্লাস, কারো কাছে জিজ্ঞাসা করতে হবে। হঠাৎই পেছন দিকে কিছু মেয়ের মধ্যে একটি মেয়ে বলল, এই ছেলে দাঁড়া। শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছি। এই তোকে দাঁড়াতে বলছি না, দাঁড়া। কোনো কথা নেই। দোস্ত, মেয়েটা আমাদের ডাকছে মনে হয়, কিছু বলবে মনে হয়, চল শুনে আসি। ঠিক কথা বলছিস। যদি আমরা এখন মেয়েদের সামনে যাই, ওই যে দেখতে পারছিস দুইটা ছেলে মেয়েকে কান ধরে দাঁড় করিয়ে রাখছে, আমাদেরকে ওইটাই করবে। তাই যত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারবো ততই। আর কিছু বলতে যাব, হঠাৎই পেছন থেকে দুইটা মেয়ে এসে আমাদেরকে কলার চেপে ধরে টানতে টানতে ওই মেয়েটা সামনে নিয়ে গেল। আমি তো শালার কিছুই বলতে পারছি না। ওই তোদেরকে কোন সময় থেকে ডাকতেছি, তোরা শুনিসনি কেন? আমি চুপ করে আছি। কি হলো, কথা বলছিস না কেন? আমি এবারও চুপ। ওই আমি থাপ্পড় খেয়ে তো ভেবাচাকা খেয়ে গেলাম, তবুও সাহস নিয়ে বললাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমাদেরকে থাপ্পড় কেন দিলেন জানতে পারি? থাপ্পড় কেন দিলাম তা জানতে চাস? হুম তোদের দুজনকে সেই কোন সময় থেকে ডাকতেছি, তোরা আমার ডাক শুনিসনি কেন? সত্যি বলতে কি আপু, আমরা শুনতে পারিনি। আর শুনলে তো অবশ্যই আপনার সামনে আসতা। তা না হয় বুঝলাম, কিন্তু তোদেরকে এখানে এনে যে কতগুলো কথা বললাম, তোরা কি তা শুনতে পারিসনি? সত্যি বলবো না মিথ্যা? কেন, সত্যি বলবি? সত্যি বলতে কি আপু, আপনি যে আমাদেরকে অনেক সময় ধরে ডাকছেন, আবার এখানে এনেও যে কথাগুলো বললেন, আমরা কিছুই শুনিনি। কিন্তু কিন্তু কি? আপনি যে আমাদেরকে থাপ্পড় মেরেছেন, তা কিন্তু মোটেও ঠিক করেননি। আচ্ছা, আপনি আমাদেরকে কেন রেখেছেন? কেন ডেকেছি জানিস না? নাকি দেখছিস না সবাই কেমন কান ধরে দাঁড়িয়ে আছে? তোদেরকেও কান ধরে দাঁড় করিয়ে রাখতে ডেকেছি, কিন্তু তোরা আমার কথা শুনিসনি, তাই তোদেরকে আরো বড় শাস্তি পেতে হবে। কেন? আমরা তো কিছু করিনি, তাহলে আমরা কান ধরবো কেন?
ধরবি নাকি অন্য কোনো কিছু করতে হবে? আপনি করতে পারেন, আমি কান ধরবো। এমন সময় জিহাদ বলল, তুই কি পাগল হয়েছিস? কান না ধরলে কোনো উপায় নেই, পরে আরো বড় শাস্তি পেতে হবে। আজকের মতো প্লিজ তুই কান ধর। আমিও তখন বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর অনেক সময় কান ধরে থাকার পর, এই দাঁড়া, তোরা কি গ্রাম থেকে এসেছিস? কিন্তু কেন? তোদের ভাগ্য ভালো বলতে হবে, তা না হলে আজ যদি মিম থাকতো তাহলে তোদের কি যে হতো। আর আজকে আমার মনটাও ভালো নেই, তাই তোদেরকে ছেড়ে দিতেছি। আচ্ছা আবার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। কর। এই মিমটা আবার কে? তা জেনে তোরা কি করবি? না, এমনি জানতে চাইলাম। মিম হলো আমাদের এই গ্রুপের লিডার। ওর বাবা অনেক বড় ব্যবসায়ী বলতে পারিস। বাংলাদেশের সবচেয়ে বড় 10 জন ব্যবসায়ীদের মধ্যে ওর বাবা একজন। আর ওকে দেখে ভার্সিটির বড় বড় ছেলে মেয়ে এবং কি স্যার ম্যাডামেও ভয় পায়। আর আমরা সবাই ওর কথা মতোই কাজ করি। কিন্তু কালকে কোন ছেলে জানি ওকে রাস্তায় অনেক অপমান করেছে, তাই ও আজকে ভার্সিটিতে আসে নাই। যদি ওই ছেলেকে হাতের কাছে পাই তাহলে কি যে করব। আচ্ছা আপু, আমরা এখন যাই। আর আমাদের ক্লাসটা কোনটা যদি একটু বলে দিতেন। তোদের বিভাগ কোনটা? এই তো এইটা। আর এই ঠিকানায় তোদের ক্লাস? ধন্যবাদ আপু। আচ্ছা আসি তাহলে। যা যা। কোথা থেকে যে এই সব ছোট লোক ছেলেরা এই ভার্সিটিতে চান্স পায় আল্লাহই ভালো জানে। এক একটা পোশাক দেখলে বোঝাই যায় ছোট লোকের বাচ্চা একটা। এদের সাথে যে আমি এত সময় ধরে কেমনে কথা বললাম, উফ, অসহ্যকর। দূরও সামনে থেকে, মুখটাই খারাপ করে দিল। আমরা দুজনে মনটা খারাপ করে আমাদের ক্লাসের দিকে চলে আসলাম। আর ভাবছি, এত কষ্ট করে পড়ালেখা করে এত দূর পর্যন্ত আসলাম, যদি ভালো রেজাল্ট না করে ভার্সিটি থেকে বেরিয়ে যেতে না পারি তাহলে কি লাভ হলো এত কষ্ট করে পড়ালেখা করার? তাহলে তো না পড়ালেখা করলেই হতো। যে যাই বলুক না কেন, আমাকে পড়তে হবে, ভালো একটা রেজাল্ট করে ভার্সিটির মান বজায় রাখতে হবে। আর দেখিয়ে দিতে হবে সমাজের কিছু বড়লোক মানুষদেরকেও, যারা আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষদেরকে সম্মান দেয় না, তাদের প্রাপ্য অধিকারটুকু তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে মধ্যবিত্তদেরও অনেক স্বপ্ন আছে, তাদেরও মন চায় তাদের মতো বড় কিছু হতে, তাদের মতো বড় বড় বাড়ি গাড়ি করতে, তাদের মতো সুন্দর সুন্দর পোশাক পরতে। কিন্তু তাদের কাছে টাকা না থাকার কারণে তারা ইচ্ছে থাকা সত্ত্বেও ইচ্ছেগুলো পূরণ করতে পারে না। মনের ভিতর লুকিয়ে রাখে তাদের সব স্বপ্নগুলো, ইচ্ছাগুলো আর কষ্টটা। আজ থেকে আমার একটাই লক্ষ্য, তাহলে ভালো রেজাল্ট করে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করা এবং যারা এই মানুষদেরকে কষ্ট দেয় তাদের শাস্তি দেওয়া। অনেক কথাই তো হলো, এবার চলুন আপনাদেরকে পরিচয়টা দিয়ে নেই। আমি দিন ইসলাম হোসেন সাকিব, বাবা মার ছোট ছেলে। এবার আমি ঢাবিতে চান্স পেয়েছি, তাই ঢাকা শহরে আসা। আজকে আমার ভার্সিটির প্রথম দিন। খুব কষ্ট করে এসএসসি এবং এইচএসসি দিয়েছি। বুঝতেই তো পারছেন, মধ্যবিত্ত ঘরের সন্তান। রেজাল্ট ততটা ভালো না হলেও খারাপও ছিল না। কোনো মতে ভালো রেজাল্ট করে ঢাবিতে পরীক্ষা দিই। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার বন্ধু জিহাদের সহযোগিতার মাধ্যমে আমি ঢাবিতে চান্স পাই। আর জিহাদও আমার সাথে চান্স পেয়েছে। অনেক কথাই তো হলো, চলুন এবার গল্পে ফেরা যাক। এসব কথা ভাবছিলাম, হঠাৎই জিহাদ বলল, দোস্ত, বল। মন খারাপ করিস না। এরা বড়লোকরা শুধু টাকাকে বোঝে। যার কাছে যত বেশি টাকা আছে তাকে তারা ভালো মানুষ মনে করে। তারা বোঝে না আমাদের মতো গরিবকে কতটা কষ্ট করে আমাদের দৈনন্দিন সব ধরনের চাহিদা মেটাতে হয়। তারা বুঝতে পারে না কতটা কষ্ট করে আমাদের চলতে হয়। আমাদের মতো গরিবরা সারাদিন কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ আয় করে তা দিয়ে তাদের সংসারটাকে চালায়। আর এই সামান্য অর্থ দিয়ে তারা তাদের সব ধরনের চাহিদা পূরণ করতে পারে না। আর তাদের সব ইচ্ছাও পূরণ করতে না পারার কষ্টটা তারা তাদের বুকের ভিতরে লুকিয়ে রাখে। আর তার চেয়ে কষ্ট কি জানিস? যখন কোনো বড় লোকেরা তাদের অপমান করে, খারাপ ব্যবহার করে, তাদের নানা ধরনের অত্যাচার করে, কিন্তু তাদেরকে তারা তার যথার্থ মর্যাদা দেয় না। দোস্ত, এবার ভেবে দেখ, বড় লোকেরা যদি গরিবদের কষ্টটা বুঝতো, তারা যদি বুঝতো গরিবরা কতটা কষ্ট করে তাদের দিনগুলো কাটায়, কতটা কষ্ট করে তারা তাদের পরিবারের সকলের ভরণ পোষণ সহ সব ধরনের চাহিদা পূরণ করে তাদের হিমশিম খেতে হয়। আর তারা যদি তাদের এই বৃহৎ অর্থ ভাণ্ডার থেকে গরিবদেরকে একটু সাহায্য সহযোগিতা করে, তাহলে তাদের এত কষ্ট করে চলতে হয় না। দোস্ত, আরও দেখ, আর বলতে হবে না, শুধু শুধু এগুলো বলে আর কি লাভ হবে? তার চেয়ে বরং কিছু একটা করতে পারলে ভালো হবে। কি করা যায় বলতো? আমরা তো নিজেরাই নিজেদের চাহিদাগুলো পূরণ করতে পারি না,
তাহলে তাদেরটা কিভাবে করব? আর এসব ভাবলে মনের কষ্টগুলো আর বাড়বে। বুঝিস না, মধ্যবিত্তদের জীবনটাই হলো কষ্টের মাধ্যমে তাদের সুখটা খুঁজে পাওয়া। লোকে বলে না, কষ্ট করলে তৃষ্ণ মিলে, আর আমাদেরকে আরও অনেক কষ্ট করতে হবে। আচ্ছা, এসব কথা রাখ, পরে এক সময় বলবো না। আমরা এখানে পড়ালেখা করতে আসছি, তাই আমাদেরকে কীভাবে ভালো রেজাল্ট করা যায় তা নিয়ে ভাবতে হবে। চল ক্লাসে যাওয়া যাক। ক্লাসে ঢুকে দেখি সবাই আমাদের এই পোশাক দেখে হাসাহাসি করতেছে। আমরা এসব কিছু না দেখে আমাদের সিটে গিয়ে বসলাম। সামনে সব কয়টা সিট ভরে গেছে, তাই পিছনের সিটে গিয়ে বসলাম। আমাদের সাথে আরও 2টা ছেলে বসলো। পোশাক দেখে বুঝলাম অনেক বড় লোক ঘরের ছেলে হবে। হঠাৎই ছেলে দুটো বলল, হাই, হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? সরি, আমরা কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না। কিন্তু কেন? আমরা কি খারাপ নাকি যে আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে না? না, আমরা সেটা বলতে চাইনি। আমরা কোনো বড় লোক ছেলেদের সাথে বন্ধুত্ব করব না। কেন? বড় লোকেরা কি মানুষ না? হ্যাঁ, মানুষ, তবে তাদের মনুষ্যত্ব বলতে কিছুই নেই। তারা আমাদের মতো মানুষদেরকে মানুষ বলে মনে করে না। তারা তাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করে আর তাদেরকে নানাভাবে অপমান করে এবং অত্যাচার করে। আর তাই আমরা কোনো বড়লোক ছেলের সাথে বন্ধুত্ব করতে পারবো না। আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। সব বড় লোকেরা একরকম হয় না। কিছু কিছু বড় লোকেরা গরিবদের সম্মান করতে জানে। তারা তাদের কষ্টটা বুঝে, যে তাদেরকে কতটা কষ্ট করে চলতে হয়, কতটা কষ্টে তাদের দিনগুলো চলে। আর আমাদের পরিবার থেকে আমাদেরকে যথেষ্ট শিক্ষা দিয়েছে গরিবদেরকে সম্মান করার জন্য এবং তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করার জন্য। আর সব থেকে বড় কথা হলো, আমরাও কোনো সময় আপনাদের মতো গরিব ছিলাম। আমি তো ছিলাম না, তাই আমি জানি না। আমার দাদা ও বাবা বলে তাদেরকেও কষ্ট করে চলতে হতো। 3 বেলা ভালো করে খেতে পর্যন্ত পারতো না। আর তারা খুব কষ্ট করে আজ এই পর্যন্ত আসতে পেরেছে। তার মূলে রয়েছে তাদের কঠোর পরিশ্রম। তাই আমরা বুঝতে পারি তাদের দুঃখটা, অনুভব করতে পারি তাদের কষ্টটা। আর আমরা চেষ্টা করি গরিবদেরকে সব দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। আর এরই মধ্যে আমরা আমাদের সার্থকতা খুঁজে পাই। তাই আমরা আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাইছি। আমরা বুঝতে পারছি যে খুব কষ্ট করে লেখাপড়া করে আজ এই পর্যন্ত আসতে পেরেছেন। তাই আর কিছু বলতে পারলাম না। তার আগেই আমরা ছেলে দুটোকে জড়িয়ে ধরে হামা করে কাঁদতে লাগলাম। এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। এদের মতো কিছু মানুষের কারণে আজ আমাদের মতো মানুষেরা বেঁচে আছে। আর কেউ না বুঝুক, এরা তো বোঝে আমাদের কষ্টটা, তাই তাদের সাথে বন্ধুত্ব করতে রাজি হলাম। হ্যাঁ, হব তো। আজ থেকে আমরা সবাই বন্ধু। ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হলো বন্ধুদের মাঝে নো তুমি, নো আপনি, অনলি ফর তুই। ঠিক আছে? আচ্ছা, তোদের নামটাই তো জানা হলো না। ও, আমি হলাম সাকিব, আর এ হলো জিহাদ। আর তোদের নাম কি? আমি রাব্বি। ওকে, আজ থেকে আমরা শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। ওকে। ওদের সাথে কথা বলতেছি, হঠাৎ একটা কথা শুনে মন খারাপ হয়ে গেল। কিরে ছোট লোকের বাচ্চারা, ক্লাসে এসে দেখি তোরা বড় লোকদের সাথে বন্ধুত্ব করে ফেলেছিস। বাহ বাহ, তোদেরকে তারিফ না করে পারা যায় না। কি এমন জাদু করলি যে ওরা তোদের সাথে বন্ধুত্ব করতে রাজি হলো? আসলে তোদেরকে ছোট লোক বলতে ভুল হবে, তোদেরকে লোভী বলা ঠিক। কারণ তোরা ছোট লোকরা পারিস কিভাবে বড় লোকদের সাথে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে টাকা নেওয়া যায়। আর কিছু বলতে পারলাম না। তার আগে রাব্বি বলল, কি হচ্ছে কি? মায়া, তুই ওদেরকে এভাবে অপমান করতে আছিস কেন? তোর কি তাতে? আমি ওদেরকে যা ইচ্ছে বলবো, তোরা তো পারছে কেন? হ্যাঁ, তুই বলার কে? আমি বলার কে, তাই না? তুই আমার সামনে আমার বন্ধুদেরকে অপমান করবি, আবার বলস আমাদের কি? করবোই তো। এদের ছোট লোকদেরকে এইরকম বড় ভার্সিটিতে মানায় না। কেমনে যে ভার্সিটিতে চান্স পা আল্লাহই ভালো জানে। এদের কারণে ভার্সিটির মান সম্মান সব ধুলো মিশে গেল। দেখ মায়া, ভালো হবে না কিন্তু ওদেরকে এত অপমান করলে। কি করবো ওদেরকে অপমান করলে? 100 বার করব, 1000 বার করব। তোর কি? তোরা তো ফার্সে কেন? ও বুঝেছি, বন্ধুদের জন্য দরদ একেবারে উতলে পড়ছে। আচ্ছা, আমার একটা কথার উত্তর দে তো। তোরা এত বড় লোক ঘরে ছেলে হয়েও কেন এই ছোট লোকদের সাথে বন্ধুত্ব করতে রাজি হলি? হ্যাঁ, কেন? পোশাক দেখলেই বোঝা যায় কত বড় ছোট লোক একটা। মায়া, তোরে আমি রাব্বির কিছু বলতে যাবে, ঠিক সেই সময় স্যার ক্লাসে প্রবেশ করলো। তাই যে যার সিটে গিয়ে বসে রইল। আজ মনটা খুব খারাপ হয়ে গেল, কিছু ভালো লাগছে না, তাই মাথা নিচু করে বসে আছি। হঠাৎ স্যার বলল, গুড মর্নিং ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? সবাই মিলে একসাথে বলে উঠলো, গুড মর্নিং স্যার। ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। আজ যেহেতু তোমাদের ভার্সিটির প্রথম দিন, তাই আজ সবার পরিচয় নেওয়া যাক। কি বলো তোমরা?
জি স্যার। একে একে সবার পরিচয় নেওয়া হয়ে গেল, শুধুমাত্র আমি বাকি। তাই স্যার আমার কাছে এসে বলল, এই ছেলে দাঁড়াও, জি স্যার। নাম কি তোমার? দিন ইসলাম হোসেন সাকিব। ও নিশ্চয়ই গ্রাম থেকে এসেছো। জি স্যার। তা তো তোমার পোশাক দেখে বোঝা চাই কোথা থেকে এসেছো। স্যারের কথা শুনে পুরো রুমে হাসির রোল পড়ে গেল। আমি মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তেছে। বাবা কি করেন? জি স্যার। বলছি যে বাবা কি কাজ করেন? স্যার কৃষি কাজ করেন। আমার এই কথা শুনে ক্লাস আগের মতো হাসির রোল পড়ে গেল। এবার আর কারো হাসি থামছে না। কিছুক্ষণ পর স্যার হঠাৎ বলে উঠল, চুপ করো সবাই। স্যারের চিৎকার শুনে সবাই ভয় পেয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই পুরো ক্লাস চুপ হয়ে গেল। কি পেয়েছো কি তোমরা? হ্যাঁ, মানুষকে সম্মান দিতে জানো না নাকি? না, তোমাদের বাবা মা তোমাদেরকে এই শিক্ষা দেয়নি? একটা ছেলে গরিব বলে, সে গ্রাম থেকে এসেছে বলে, তার বাবা কৃষিকাজ করে পরে তার পোশাক ভালো না বলে সে কি মানুষ না? হ্যাঁ, সে আমাদের মতোই রক্ত মাংসে গড়া একজন মানুষ। কিন্তু ভেদাভেদটা কই জানো? এই যে আমরা বড় লোক আর ওরা গরিব, তা বলে কি ওরা মানুষ না? আর তোমরা ওর কথা শুনে হাসি ঠাট্টা করছো। বাহ বাহ, তোমাদের তারিফ তো করতেই হয়। তোমাদের কি মনুষ্যত্ব বলতে কিছুই নেই? থাকলে কি আর এরকম একটা কি করতে পারতে? স্যারের কথা শুনে সবাই মাথা নিচু করে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। আর থাকবে বা কি করে? স্যার তো সব সত্যি কথাগুলোই বলছে। স্যার একটু দম ছেড়ে আবার বলতে শুরু করলো, আমি কাদেরকে বলতেছি? যারা ছোটবেলা থেকে বড় হয়েছে আসছে বিশাল অট্টালিকার মধ্যে, যারা চার দেওয়ালের বাইরে কথা কখনো ভেবে দেখেনি, যারা বড় হয়ে আসছে সুখে শান্তিতে, যারা কখনো কষ্টের দিন কাটায়নি, তারা কিভাবে বুঝবে গরিবদের কষ্টটা? কিভাবে উপলব্ধি করবে তাদের মনের দুঃখ? আর তোমরা জানো কি তোমাদের বাবা দাদারা একসময় কী ছিল? তাদেরকে কষ্ট করে দিনগুলো চালাতে হতো। তাদেরকে জিজ্ঞেস করে দেখবে, তারাও একসময় কৃষক ছিলেন। আর সবচেয়ে বড় কথা কি জানো? আমি হলাম একজন কৃষকের ছেলে। আমার বাবা হলেন কৃষক, তাই আমি এদের কষ্টটা বুঝতে পারি। ছোটবেলা থেকে খুব কষ্ট করে লেখাপড়া করে আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আমি মনে করি আজ থেকে তোমরা আর গরিবদেরকে কষ্ট দিবে না, অবহেলা করবে না, আর তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে। স্যারের কথা শুনে দেখতে পেলাম প্রায় সকলের চোখে পানি। হয়তো তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, আমি বুঝতে পারি তোমার কষ্টটা, বুঝতে পারি কতটা কষ্ট করে লেখাপড়া করে আজ এই পর্যন্ত আসতে পেরেছো। তাই কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি আপ্রাণ চেষ্টা করব সাহায্য করার জন্য। ক্লাসের সবার দিকে তাকিয়ে বুঝলাম তাদের মন খুব খারাপ। তারা হয়তো তাদের ভুলটা বুঝতে পেরেছে। ক্লাস থেকে বের হয়ে মাঠের মধ্যে দিয়ে হাঁটছি। সাথে আছে আমার 4 বন্ধু, আমি, জিহাদ, রাব্বি, ওমর। আজ মনটা খারাপ হয়ে গেল, তাই ভাবছি বাসায় চলে যাব। হঠাৎ পেছন থেকে কেউ একজন ডাক দিল। সাকিব, এই সাকিব, দাঁড়াও তোমরা। পেছন ঘুরতেই তো আমি অবাক। পেছনে ঘুরে দেখে মায়া ও তার বান্ধবীরা আমাদেরকে ডাকছে। কি বলবেন? আবার অপমান করতে ডাকছেন নাকি? নাকি আবার সে সময়ের মতো থাপ্পড় দিবেন? বুঝতে পারবি কেন? তোরা তো আর ওদের মতো কষ্ট করে বড় হসনি, তাই এদের কষ্টটা বুঝতেও পারিস না। প্লিজ মাফ করে দাও। তুই যে ব্যবহার করেছিস তা কোন মুখ নিয়ে আমাদের কাছে ক্ষমা চাস? লজ্জা করে না? কি রে, তোরা এখন ঝগড়া করবি নাকি? দরকার পড়লে তাই করব, তবে এই অহংকারী মেয়েকে ক্ষমা করব না। দেখ দোস্ত, মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে, তাই আমাদের উচিত তাকে ক্ষমা করে দেয়া। মানুষের তো ভুল হতেই পারে, তাই বলি কি তাকে ক্ষমা করা যায় না? ওকে, তোর যা ইচ্ছা কর। আচ্ছা, আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি, এখন পথ ছাড়ুন, আমাদেরকে যেতে দেন। হঠাৎ মেয়েটা যা করলো তা দেখে আমি মনে হয় আকাশ থেকে বললাম। মায়া আমাকে জড়িয়ে ধরে বলল। ধন্যবাদ তোমাকে। আমি তাড়াতাড়ি তাকে আমার কাছ থেকে ছাড়িয়ে বললাম, কি হচ্ছে কি? আপনি এভাবে আমাকে জড়িয়ে ধরছেন কেন? সরি সরি, তোমরা আমাকে মাফ করে দিয়েছো তাই খুশি হয়ে তোমাকে জড়িয়ে ধরে ফেলেছি। প্লিজ কিছু মনে করো না। ইটস ওকে, এখন আমাদের পথ ছাড়ুন, আমাদেরকে যেতে দিন। বলছি যে আমরা কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? মায়ের কথা শুনে আমরা যেন অবাক না হয়ে পারলাম না। যে মেয়েটা কিনা আমাদেরকে দুচক্ষে দেখতে পারতো না, সে কিনা আমাদের সাথে বন্ধুত্ব করবে। হাউ ফানি। কি বললি? আবার বলতো? তুই ভাবলি কি করে যে আমরা তোদের মতো মেয়েদের সাথে বন্ধুত্ব করব? আমরা কি খুব খারাপ যে আমাদের সাথে বন্ধুত্ব করবে না? আমি তো আমার ভুলের জন্য তোমাদের কাছে মাপ চেয়েছি, তাহলে কেন? তখন ওমর বলল, এই তোর ন্যাকাকানা বন্ধ কর। তোরা মেয়েরা তো পারিস খালি ন্যাকাকানা করতে। ওমরের কথা শুনে কান্নার ব্যাগটা আরও বেড়ে গেল। শালার, আমি তো পড়ছি মাইনকা চেপায়। এখন কি করা যায়? আমার আবার এমনি কারো কান্না দেখতে ভালো লাগে না, আর এদিকে কান্না থামার কোনো নামই নেই। তাই আমি বললাম, ঠিক আছে ঠিক আছে,
আর কান্না করতে হবে না। আজ থেকে আমরা সবাই ফ্রেন্ড। এখন তাড়াতাড়ি কান্না থামান। আমার কথা শুনে আমার বন্ধুরা আমার দিকে কেমনভাবে যেন তাকালো, যেন তারা ভূত দেখছে। সাকিব, তুই পাগল হলি নাকি যে তুই কোনো মেয়ের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলতি? জিয়াদ এখন কি বলতে চাইছে তাই আমাকে থামিয়ে বললাম, চুপ, আর একটা কথাও না, আমি যেটা বলছি সেটাই হবে। আচ্ছা, আপনাদের নামটাই তো জানা হলো না। ও আচ্ছা, আমি হলাম মায়া, আরও মিষ্টি, আরও আরোহী, আর ও হলো ইভা। আমাদের আরও একজন ফ্রেন্ড আছে, ও হলো মিম, কিন্তু আজ ওই আসেনি। আচ্ছা, তোমার নাম নিশ্চয়ই সাকিব, তাই না? আর ও হলো আমার প্রিয় দোস্ত জিহাদ। আর ওরা হলো, থাক থাক, ওদের বলতে হবে না, জানা আছে। ওদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাসায়। ও সরি, বাসা কই পাবো, আমাদের হোস্টেলে। আসার সময় দেখলাম বন্ধুরা রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাই আর কিছু না ভেবেই আমি আর জিহাদ চলে আসলাম। হয়তো ওদের সাথে বন্ধুত্ব করার জন্য রাগ করেছে। পরদিন ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখনই ফোনটা বেজে উঠলো। তাই ফোনটা বের করে দেখলাম রাব্বি ফোন করেছে। ও, আপনাদের তো বলাই হয়নি, কালকে ভার্সিটি থেকে আসার সময় রাব্বি ওমরের নাম্বারটা নিয়ে আসছিলাম। হ্যালো, কই তুই? বাসায় আছি, ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তোরা কোথায়? আমরা আসতে আসি, তোরা তাড়াতাড়ি চলে আয়। আমরা তোদের জন্য ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে থাকবো। ওকে। ভার্সিটি যাওয়ার পর দেখলাম ওরা গেটের সামনে দাঁড়িয়ে আছে। কিরে, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিন্তু দোস্ত, একটা হেল্প করতে পারবে? বল, কি হেল্প করতে হবে? আমরা আমাদের প্রাণ দিয়ে চেষ্টা করব তোকে হেল্প করার জন্য। দোস্ত, কয়েকটা টিউশনি জোগাড় করে দিতে পারবে? বুঝতেই তো পারছিস আমার কি অবস্থা। কেন? আমরা থাকতে তুই আবার টিউশনি করবি কেন? আমাদের কি কম কিছু আছে নাকি যে তুই টিউশনি করবি? তোর কোনো টিউশনি করানো লাগবে না। তোর যা যা প্রয়োজন পড়বে আমাদেরকে বলিস, আমরা দিয়ে দেবো। তবু তুই কোনো টিউশনি করবি না। রাব্বি, তুই ঠিক বলছস। আমরা থাকতে তোকে টিউশনি করতে দেই কেমনে বল? আমরা কি পর হয়ে গেছি নাকি যে আমরা থাকতে তোকে আবার টিউশনি করতে হবে? দেখ দোস্ত, এটা কিন্তু ঠিক হয় না। আমি কেন তোদের কাছ থেকে অযথা টাকা নেব? আর তোরা যে আমার সাথে বন্ধুত্ব করতে রাজি হয়েছিস, এতে আমি অনেক খুশি হয়েছি। আর দোস্ত প্লিজ, এসব কথা বলিস না। পারলে দিস, না পারলে বল, আমার লাগবে না। আমি কষ্ট করে জোগাড় করে নেব। বুঝছি, তোর সাথে কথাই পারবো না। আচ্ছা, বিকেলে ফোন করে বলবো না কেমন? ধন্যবাদ দোস্ত, তোরা যদি না থাকতি তাহলে আমাদের কি যে হতো। বন্ধুদের মাঝে নো সরি নো থ্যাঙ্কস, বুঝতে পেরেছিস? অনলি ফর। হুম। আচ্ছা জিয়া, তোর টিউশনি লাগবে নাকি? আমার কোনো টিউশনি লাগবে না, আমার অবস্থা ভালো আছে। ওকে, আচ্ছা চল যাওয়া যাক। ভার্সিটির গেট দিয়ে ঢুকে ক্লাসের দিকে যাচ্ছি, হঠাৎই মায়া ও তার বান্ধবীরা আমাদের পেছন থেকে ডাক দিল। এই রাব্বি, কই যাস তোরা? এদিকে শোন। কি বলবি তাড়াতাড়ি বল, আমাদের আবার সময় নাই, তাড়াতাড়ি যেতে হবে। দেখ, এরকম করছিস কেন? কাল না আমরা সবাই বন্ধু হলাম, তাহলে এরকম ব্যবহার করছিস কেন? ও হো, মনেই ছিল না। আচ্ছা, কি বলবি বল। বলছি তো, চল না আমরা সবাই মিলে আড্ডা দিই। আমি কিছু জানি না, তুই সাকিবকে বল। ওই যদি রাজি থাকে তাহলে আমরা আড্ডা দিব, আমাদের কোনো সমস্যা নেই। সাকিব, বলো না তুমি আমাদের সাথে আড্ডা দিতে রাজি আছো? প্লিজ প্লিজ। ওকে, আপনারা যখন এত করে বলছেন তাহলে আড্ডা দেওয়াই যায়। কিন্তু এটা কি হলো? কোনটা? এই যে তুমি আমাদেরকে আপনি করো নাকি যে আমাদের আপনি করে বলছো? আর তার চেয়ে বড় কথা হলো, আমরা না সবাই বন্ধু, তাহলে বন্ধুত্বের মধ্যে আপনি আসবে কেন? আজ থেকে নো তুমি, নো আপনি, অনলি ফর তুই, ঠিক আছে? ঠিক আছে। ওদের সাথে কিছু সময় আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ একটা মেয়ে এসে বলল, কিরে মায়া, কেমন আছিস তোরা সবাই? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা, তোর সাথে এদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে মিম, আর মিম এই হচ্ছে জিহাদ, আর এই হচ্ছে সাকিব, আমাদের নতুন বন্ধু। যখন মেয়েটি আমার দিকে তাকালো, আমি তো মেয়েটিকে দেখে হা হয়ে গেলাম। আমার মুখ দিয়ে তো কোনো কথাই বেরোচ্ছে না, তবুও কাবা কাবা কণ্ঠে বললাম, আপনি এখানে? মেয়েটি আমাকে দেখে মনে হয় ভূত দেখার মতো অবস্থা হয়ে গেছে। আমি তো এই ভার্সিটিতে পড়ি, তাহলে আমি থাকবো না তো কে থাকবে? কিন্তু তুই এখানে কি করছিস? আমি তো এই ভার্সিটিতে পড়ছি। ভয় যেন আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমাদের কথা শুনে ওরা মনে হয় অবাক না হয়ে পারলো না। ওরা সবাই বলল, কি রে, তোরা একে অপরকে চিনিস নাকি? হ্যাঁ, চিনবো না? ওকে তো আমার ভালো করেই চেনা আছে। কিভাবে চিনিস?
মায়া, তোকে বললাম না সেদিন একটা ছেলে আমাকে রাস্তায় যা তা বলে অপমান করেছে? সে আর কেউ না, সে হলো এই ছেলেটি। ওর জন্য আমি রাস্তায় হাজার হাজার মানুষের সামনে অপমান হয়েছি। ওকে তো আমি ছাড়বো না। মিমের কথা শুনে সবাই আমার দিকে এমনভাবে তাকালো, মনে হয় আমি কোনো অপরাধী। সব থেকে বেশি অবাক হলো রাব্বি আর ওমর। কি বলছিস তুই, সত্যি নাকি? সত্য না মিথ্যা ওর কাছে জিজ্ঞেস করে দেখ। সাকিব, মিম যা বললো তা কি সত্যি? এখানে হচ্ছেটা কি? কিসের সত্যি কিসের মিথ্যা আমরা তো কিছুই বুঝতে পারছি না। রাকিব, তুই আমাদেরকে সবকিছু ক্লিয়ার করে খুলে বলতো, কিসের জন্য মায়া অপমান হয়েছে, আর তুই বা কেন ওকে অপমান করেছিস, আর ওর সাথে তোর কবে দেখা হয়েছে? আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। জিহাদ ওদেরকে সব কিছু ক্লিয়ার করে বুঝিয়ে দিল, কেন আমি ওকে ওইসব কথা বলেছি আর কেন এবার বলেছি, ইত্যাদি ইত্যাদি। ওহো, বুঝলাম। তাহলে এই ঘটনা। কিন্তু সাকিব তো তোকে তোর ভালোর জন্যই এসব কথা বলেছে। তাহলে এখানে অপমানের কি হলো? আর তুই যে পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াস, কখনো তোর... রাব্বি, তুই ঠিক কথা বলেছিস, কিন্তু সাকিব তোর এইসব কথা বলা একদমই ঠিক হয়নি। ওর কাছে এখন ক্ষমা চা। জানিস ও কতটা কষ্ট পেয়েছে, আর তুই যদি আমাদের বন্ধু না হই। আমাকে ক্ষমা করে দেবেন। আমি বুঝতে পারিনি যে আপনি এতটা কষ্ট পাবেন, তা আমার জানা ছিল না। আর আমি তো আপনার ভালোর জন্য কথাগুলো বলেছিলাম। তবু আমি আবারও আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। মাফ করব? তাও আবার তোকে? তুই ভাবলি কি করে যে তুই আমার কাছ থেকে ক্ষমা চাইলে তোকে আমি ক্ষমা করে দিব? তোর কারণে আমি হাজার হাজার মানুষের সামনে অপমান হয়েছি। কেউ আমাকে আজ পর্যন্ত একটা কথা বলতে সাহস পায়নি, আর তুই আমাকে এতগুলো কথা বলে ফেললি। জানিস তোর এই কথাগুলোর জন্য আমি রাতে ভালো করে ঘুমাতে পারি নাই। তোকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু তোকে পাইনি। তোকে আমি পেলে যে কি করতাম তা আমি নিজেও জানি না। আর এখন বলছিস সরি, আমাকে ক্ষমা করে দিবেন? ভুল যেহেতু করছে ওকে তো শাস্তি পেতেই হবে। আচ্ছা, আপনার যা শাস্তি দিতে মন চায় দেন, আমি কিছু মনে করব না। ভুল যেহেতু করেছি, শাস্তি তো পেতেই হবে। মিম আমার দিকে এগিয়ে আসলো, আমাকে থাপ্পড় দিতে যাবে, তা আমিও ভয়ে চোখটা বন্ধ করলাম। হঠাৎই মিম আমাকে থাপ্পড় না দিয়ে বরং আমাকে জড়িয়ে ধরলো। আমি তো শালার বেবাচাকা খেয়ে গেলাম। মিম আমাকে জড়িয়ে কেন ধরলো? আমি যা করেছি তাতে মিম এখন আমাকে আমার বলে জন্য শাস্তি দেওয়ার কথা, তাহলে আমাকে জড়িয়ে ধরলো কেন? মিম আমাকে এভাবে জড়িয়ে ধরবে, তা হয়তো আমি কেন, আমার কোনো বন্ধুরাও এটা আশা করতে পারছে না। তারাও তো মনে হয় সবাই আকাশ থেকে পড়লো। কি করবো কিছু বুঝতে পারছি না। এরকম হাজার চিন্তা আমার মাথায় এসে ঘুরছে। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে থাপ্পড় দিব? যাকে আমি আমার নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি তাকে আমি কিভাবে থাপ্পড় দিব? মিমের এই কথাগুলো শুনে শুধু আমি না, আমার বন্ধুরা অবাক হচ্ছে। কি বলে এ মেয়ে, পাগল হয়ে গেল কিনা যে এসব কথা বলছে? কি বলবে, কারো মুখে যে বলার মতো কিছুই নেই। সবাই যেন মিমের এই কথাগুলো শুনে তাদের মুখের ভাষায় হারিয়ে ফেলেছে। তুই সাকিবকে ভালোবাসিস? তুই সত্যিই ওকে ভালোবাসিস? এই তোদের কানে কি কোনো সমস্যা হয়েছে নি যে বললাম না আমি ওকে ভালোবাসি? আর ভালো না বাসলে কি কেউ কাউকে এইভাবে জড়িয়ে ধরে? মিমের কথাগুলো শুনে আমি মিমের দিকে তাকিয়ে দেখলাম, মিম আমাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমি মিমকে জড়িয়ে ধরে আছি। তাই তাড়াতাড়ি করে ওকে আমার কাছ থেকে সারিয়ে নিলাম। এটা কিভাবে সম্ভব? কোনটার কথা বলছিস? এই, তুই ওকে ভালোবাসিস? আমাদের জানা মতে তুই তো কাউকে ভালোবাসা তো দূরের কথা, আজ পর্যন্ত কাউকে পছন্দও করিসনি। কেন, আমি কি কাউকে ভালোবাসতে পারি না নাকি? আমার কি কাউকে ভালোবাসার অধিকার নাই নাকি? সত্যি বলতে কি, আমি ওকে যে কখন ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। সেদিন ওই যখন আমায় রাস্তার মাঝে ওর কথাগুলো বলল, সেদিন আমি রাতে আমি ভালো করে ঘুমাতে পারি নাই। আর জীবনে প্রথম কোনো ছেলে আমাকে ওইসব কথাগুলো বলতে পারলো, তাই আমি ওর কথাগুলো ভাবতে ভাবতে ওকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সাকিব, সত্যিই তোমাকে ভালোবাসি। আমি মিমের কথা শুনে কি বলবো কিছুই ভাবতে পারছি না। আমি নিশ্চিত যে মিম আমার প্রতি তার অপমানের প্রতিশোধের জন্য ভালোবাসার নাটক করবে হয়তো, কিন্তু আমি তার ফাঁদে পা দেব না। কি হলো সাকিব, কি এত ভাবছো? আমি কিন্তু এখনো আমার উত্তরটা পেলাম না। মিমের কথাগুলো শুনে আমি হা করে হাসতে লাগলাম আর বললাম, ভালোবাসেন? তাও আবার আপনি? হাউ ফানি! কি দেখে আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন? কি আছে আমার? না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে আপনার মতো পোশাক। আর আপনার একদিনের তো খরচ যা হয় তা তো আমি 1 মাস চেষ্টা করে জোগাড় করতে পারবো না। আর এসে বড় কথা কি জানেন? আপনি কোথায় আর আমি কোথায়? বামুন হয়ে চাঁদে ওঠার আমার তো কোনো শখ নেই। সরি, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়। জানতে চাও কি দেখে তোমাকে ভালোবেসে ফেলেছি?
আমার জীবনে তুমি একমাত্র ছেলে যে আমাকে প্রথম ওই কথাগুলো বলতে পারলো। তাই আমি তোমার কথা ভাবতে ভাবতে তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তুমি আমাকে কেন ভালোবাসবে না? আমি কি দেখতে সুন্দর না? না আমার বাবার টাকা পয়সা ধন সম্পত্তি কম আছে যে আমাকে ভালোবাসা সম্ভব না? আপনার এগুলো আমার প্রতি ভালোবাসা না, এটা হলো ভালো লাগা, যা কিছুদিন পর আর থাকবে না। আর আপনি দেখতে যথেষ্ট সুন্দরী, আমার থেকে ভালো ছেলে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসি, ভালো থাকবেন। চলে আসলাম বাসায়। আসার সময় মিম আমার বন্ধুরা আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি শুনেও না শোনার ভান করে চলে আসলাম। বাসায় আসার পর কিছুই ভাবতে পারছি না, মাথাটা প্রচুর ব্যথা করছে। তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোনের শব্দে, তাই ফোনটা হাতে নিয়ে দেখলাম রাব্বি ফোন করেছে। হ্যালো। কি রে, তোকে সে কত সময় ধরে ডাকলাম, কিন্তু তুই ডাক না শুনে চলে আসলি কেন? দোস্ত, ভালো লাগছিল না তাই চলে আসছি। তুই কিসের জন্য ফোন করেছিস সেটা বল। তুই না বললি তোর কয়েকটা টিউশনই লাগবে? আমি 3টা জোগাড় করতে পেরেছি। হবে নাকি আরো লাগবে বল? সত্যি বলছিস দোস্ত? চলবে মানে খুব ভালোভাবেই চলে যাবে। তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তোদের মতো বন্ধুদের পেয়ে আমি সত্যিই খুব খুশি রে। আর বন্ধুকে বন্ধুর বিপদে সাহায্য যদি না করতে পারি তাহলে কিসের বন্ধু? ওকে, তোকে ঠিকানা মেসেজ করে দিচ্ছি, তুই ঠিকানায় চলে আসিস। ওকে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন চলে গেল। এখন আমি মোটামুটি ভালোভাবে আছি বললেই চলে। বন্ধুদের সাথে সবসময় আড্ডা, তাদের সাথে দুষ্টমি ফাজলামো করতে করতেই দিনটা চলে যায়। ওদের মতো বন্ধু পেলে আর কি বা লাগে। সত্যিই ওদের সাথে বন্ধুত্ব করে নিজেকে অনেক খ্যাপি মনে হচ্ছে। আর নিয়মিত ভার্সিটিতে ক্লাস করার জন্য বেশিরভাগ স্যার ম্যাডামের সাথেই আমার পরিচয় হয়ে গেছে। তারা আমাকে তাদের নিজের সন্তানের চোখেই দেখে। আর এর মধ্যে অনেকবারই বাসার খোঁজখবর নেওয়া হয়েছে। আল্লাহর রহমতে সবাই ভালোই আছে। আর এসব হাসি খুশির মধ্যেই একটা সমস্যা হলো, মিম মেয়েটা সবসময় আমার পেছনে পেছনে লেগে থাকে। সবসময় শুধু ভালোবাসি ভালোবাসি বলেই। সত্যি কি সে আমাকে ভালোবাসে নাকি মিথ্যা ভালোবাসার স্বপ্ন দেখায়? এখন আবার আমার নাম্বারটাও যেন কই থেকে পেয়ে গেছে। দিনরাত ফোন দেওয়ার তালেই থাকে। মাঝে মাঝে নিজেই অসহ্য হয়ে যায়। মেয়েটা দেখতে খারাপ তা বলা যাবে না, মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী বলা যায়। যে কেউ মেয়েটার প্রেমে পড়ে যাবে। আর তার চেয়ে বড় কথা, মেয়েটার চেহারা অনেক মায়া, যে কেউ তার মায়ে পড়ে যাবে। কিন্তু আমি বুঝতে পারছি না এত সুন্দর একটা মেয়ে আমাকে ভালোবাসে। ভাবতে হাসি পাচ্ছে। আমার নেই কোনো ভালো বাড়ি, নেই কোনো ভালো পোশাক, নেই কোনো ভবিষ্যৎ। তাহলে আমার মতো এরকম খ্যাতমার্কা ছেলেকে ভালোবাসে? নিশ্চয়ই এর মাঝে কোনো আলাদা রহস্য আছে। ওহ, আর কিছুই ভাবতে পারছি না, মাথাটা প্রচুর ব্যথা করছে। একদিন ভার্সিটির মাঠে বসে আছি, আমি আর আমার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎই কোত্থেকে যেন মিম এসে আমাকে সবার সামনে জড়িয়ে ধরলো। আজকে এমনিই মনটা ভালো ছিল না, আবার মিম এসে আমাকে জড়িয়ে ধরার কারণে প্রচুর রাগ উঠলো। কি হচ্ছে কি এসব? আপনি আমাকে জড়িয়ে কেন ধরলেন? কি হচ্ছে কি? তুমি কিছু বুঝছো না নাকি? না, তুমি কচি খোকা, তুমি কিছু বোঝো না। দেখেন, ছাড়েন আমাকে, ভালো হবে না কিন্তু বলে দিলাম। না, ছাড়বো না। যতক্ষণ তুমি আমাকে ভালোবাসি না বলবে ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। দেখেন, আমি কিন্তু রেগে যাচ্ছি। রেগে গেলে আমি কিছু করি তা আমি নিজেও জানি না। তুমি যা ইচ্ছা করতে পারো, আমি তোমাকে ছাড়ছি না। এভাবে অনেক সময় থাকার পর দেখে ছাড়ার কোনো নামই নেই। তাই আমি তাকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। কি পেশেন্টটা কি আপনি? যখন যা ইচ্ছা হয় তাই করবেন? আপনার কি নিজের মাঝে লজ্জা শরম বলতে কিছু নেই? পুরো ভার্সিটির সামনে একটা অচেনা ছেলেকে জড়িয়ে ধরতে আপনার লজ্জা করে না? আপনার কি মান সম্মান বলতে কিছু আছে নাকি? থাকলে আর পুরো ভার্সিটির মধ্যে আমাকে জড়িয়ে ধরতে পারতেন না। আপনারা সম্মানই বা থাকবে কি করে? আপনি হলেন বড় লোকের আদরি দুলালি মেয়ে। আপনার যখন যা ইচ্ছা করে আপনি তাই করবেন। আপনাদের মতো মেয়েদের লজ্জা শরম আছে নাকি? থাকলে আর এসব করতেনই না। আরও অনেক কথাই বললাম, এত কথা আর আপনাদেরকে শোনালাম না। আমার কথাগুলো শুনে মিম কান্না করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে গেলাম। আর ভার্সিটির সবাই আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো বৃণ গ্রহের প্রাণী। বুঝি না মেয়েটা কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি তার সুন্দরী মায়াবী চেহারার পেছনে লুকিয়ে আছে ছলনাময়ী কোনো রহস্য। সাকিব, তুই প্রিমকে এভাবে সবার সামনে অপমান না করলেও পারতি। কি বলবো কিছুই মাথায় আসছে না। দেখ, মেয়েটা তোর কাছে কি এমন চাইছে যে তুই মেয়েটার সাথে এমন ব্যবহার করলি? তোর কাছে তো বড় কোনো জিনিস চাইনি, শুধু চেয়েছে একটুখানি ভালোবাসা, আর তুই ওর সাথে এরকম ব্যবহার করতে পারলি? ছি 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 ছি, আমাদের ভাবতে ঘৃণা আছে যে তুই আমাদের। দেখ দোস্ত, তোরা আমাকে সবাই ভুল ভাবছিস। আমি এরকমটা করতে চাইনি। আজকে আমার মনটা বেশি ভালো নেই, তাই আমি ওই রকমটা করেছে বলে আমার প্রচুর রাগ উঠে গেছিল, তাই আমি এরকম ব্যবহার করেছি। প্লিজ তোরা আমাকে ভুল ভাবিস না। সেটা না হয় বুঝলাম, কিন্তু মেয়েটা তোকে কতটা
ভালোবাসা তুই বুঝতে পারছিস? হ্যাঁ, কিন্তু আমার কী বা করার আছে বল? আমি কোথায় আর ও কোথায়? ওর সাথে আমার যায় না। আর আমার ভয় হয় ও যদি আমাকে ছেড়ে চলে যায়, তখন তখন আমি থাকতে পারবো না রে। ও তোকে কতটা ভালোবাসে বুঝতেই পারছিস না। ও যদি তোকে ভালো নাই বাসতো তাহলে এতদিন তোর পেছনে ঘোরার কোনো মানেই হয় না। মনে হয় অনেক অনেক বেশি ভালোবেসে ফেলেছে তোকে, তাই হয়তো তোর কাছে বারবার আসে একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু তুই কি করলি? মেয়েটাকে যা না তা বলে অপমান করে তাড়িয়ে দিলি। আমার মনে হয় তুই ওকে মেনে নে, তাহলে তোর ভালোই হবে। তখন সবাই বলল, মা একদম ঠিক কথাই বলেছে, তুই ওকে মেনে নিয়ে দেখ। সব মেয়েরা তো আর এক হয় না, কিছু মেয়েরা সত্যি ভালোবাসতে জানে। আমি তখন বললাম, দেখি দোস্ত কি করা যায়। আচ্ছা আসি রে, ভালো থাকিস তোরা সবাই। খুবই খারাপ লাগলো, আমার জন্য একটা মেয়ে এতটা কষ্ট পাবে ভাবতে পারিনি কখনো। কি করব এখন আমি? আসলে তো ঠিক কথাই বলছে, একটা মেয়ে সত্যি করে ভালো না বাসলে এত কিছু সহ্য করতে পারে? কিশোর ভাবতে পারছি না, মাথাটা প্রচুর ব্যথা করছে। দেখতে দেখতে আরও বেশ কয়েকটা দিন কেটে গেল, কিন্তু মেমকে একটিবারের জন্য ভার্সিটিতে দেখা যায় না আর। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমার জন্য একটি মেয়ে ভার্সিটিতে আসা বন্ধ করে দিয়েছে, তাই নিজেকে অপরাধী মনে হচ্ছে। এই কয়েকদিনে মেমকে অনেকবার ফোন করেছি আমার ভুলের ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু সববারই ব্যর্থ হয়েছি, কেননা ফোন শুধু বন্ধ দেখায়। খুব মিস করছি আমি মেমকে, মেমের পাগলামোগুলোকে খুব মিস করছি। এখন আর কোনো কিছুতে মন বসে না, সবসময় মন খারাপ করে বসে থাকি। এতদিন হয়তো মেমের শূন্যতা আমি বুঝতে পারছি। একদিন ভার্সিটির মাঠে মন খারাপ করে বসে আছি, হঠাৎ কোত্থেকে যেন রাব্বি আর ওমর দৌড়ে আসলো। ওদের দৌড়ে আসতে দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম, কিছু হলো নাকি আবার। সাকিব, তোর ফোন বন্ধ কেন? তোকে কতবার ফোন দিয়েছি জানিস? পকেট থেকে ফোনটা বের করে দেখলাম সত্যি বন্ধ হয়ে গেছে, মনে হয় চার্জ নেই। কিসের জন্য ফোন করেছিস? আর তোরা দৌড়ে আসলি কেন? তাড়াতাড়ি এই হাসপাতালে চল। হাসপাতালে যাব কেন? সত্যি করে বলতে কি হয়েছে? মিম সুইসাইড করেছে, এই হাসপাতালে নেওয়া হয়েছে, তুই তাড়াতাড়ি চল। এই কথা শোনার পর মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে না। মিম কেন সুইসাইড করতে যাবে? আজ আমার জন্য মিমের এই অবস্থা। মিমের কিছু হলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে দেখলাম আমার সব ফ্রেন্ডরা মন খারাপ করে বসে আছে। আমাকে দেখে রাগী ভাব নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। তুই এত পাষাণ হলি কবে থেকে? তুই তো আগে এরকম ছিলি না। আমি কি বলবো, আমার মুখে কোনো কথাই আসছে না। আমি মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর দুই চোখ পেয়ে অশ্রু ঝরছে। আমার যে বলার কোনো কথাই নেই আজ। আমার জন্য মিমের এই অবস্থা। আমি যদি আগে ওকে মেনে নিতাম তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। ওর কিছু হলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমাই করতে পারবো না। তোকে আর কি বলবো, তোর কাছে তো মানুষের জীবনের থেকে তোর মান সম্মানের দাম বেশি। না হলে কি আজ আমাদেরকে এই দিনটা দেখতে হতো? কি হতো মেয়েটাকে মেনে নিলে? মেয়েটা তোর কাছে এমন কি চেয়েছে যে তুই মেয়েটাকে দিতে পারিসনি? তোর কাছে জাস্ট মিমের যদি কিছু হয় তাহলে আমি ভুলে যাব যে তুই আমাদের বন্ধু। এভাবে ওরা সবাই আমাকে নানাভাবে কথা শুনিয়ে গেল। আমি সব কিছু চুপচাপ শুনে যাচ্ছি, কোনো কথাই বলছি না। কি বলবো, আমার বলার যেখানে কিছুই নেই, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কিছুক্ষণ পর অপারেশন রুম থেকে ডাক্তার বেরিয়ে আসলো, তাই আমরা সবাই তার কাছে চলে গেলাম। মিমের এখন কি অবস্থা? দেখুন, বেশি একটা সমস্যা হয়নি, এখন পুরোপুরি সুস্থ আছে। আপনারা চাইলে ওনাকে আজ নিয়ে যেতে পারেন। ডাক্তারের কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। বেশি একটা সমস্যা হয়নি, তাহলে অপারেশন কেন করবে? আবার বলে আজ চাইলে নিয়ে যেতে পারবেন। কি হচ্ছে আমার সাথে সব? মাথাটা প্রচুর ব্যথা করছে, কিছুই ভাবতে পারছি না। তাই আমি ডাক্তারকে বললাম, বেশি একটা সমস্যা হয়নি মানে কি? আর যদি কোনো সমস্যাই না হয় তাহলে আপনি অপারেশন কেন করবেন? আবার বলেন নাচ নিয়ে যেতে পারবো। দেখুন, আমি এত কথা বলতে পারবো না, জাস্ট এইটুকু। আচ্ছা, এখন আপনারা রোগীর কাছে যান, আমি আসলাম, প্রয়োজন হলে বলবেন। ডাক্তার থেমে গেলে সবাই ডাক্তারকে থ্যাঙ্কস জানায়। ওয়েলকাম। এই বলে ডাক্তার চলে গেল। আর ভাবতে লাগলাম, ডাক্তার কি যেন বলতে কেউ বললো না? কি হতে পারে কথাটা? এসব কথা ভাবছি, হঠাৎই মায়ের ডাকে ঘোর কাটলো। কি রে, বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি? ভেতরে আয়। হ্যাঁ, ভিতরে গিয়ে দেখলাম মিম হাসপাতালের বেডে শুয়ে আছে। খুব মায়াবী মনে হচ্ছে মুখটা, মনে হচ্ছে কতদিন ধরে এই মুখখানা দেখে না, তাই মন ভরে দেখছি। আচ্ছা মায়া, একটা কথা বলো তো, কি কথা? মিম কিভাবে সুইসাইড করতে গিয়েছিল? আর ওর মা বাবাই কই? মিম হাত কেটেছিল আর ওর মা বাবা ওর নানুর বাসায় বেড়াতে গেছে, আর তারা এই ব্যাপারে কোনো কিছুই জানে না। ও, তাহলে তোদেরকে বললো কে?
যে মিম সুইসাইড করতে চেয়েছিল? কে আবার বলবে, সব কাজের লোক। রহিমা খালা বলেছে যে মিম নাকি সুসাইড করতে চেয়েছিল, তাই ওকে এই হাসপাতালে নেওয়া হয়েছে, তাই আমরা হাসপাতালে চলে আসলাম। আমার মনে হয় কি জানিস, মিম মনে হয় সুইসাইড করতো না। মানে কি বলতে চাস তুই? আমি বলতে চাই মিম মনে হয় আমাদেরকে মিথ্যা কথা আর একবার যদি এই কথা বলো তাহলে তোর খবর আছে বলে দিলাম। বুঝলাম না আমার কথা কেউ বিশ্বাস করতে চাইছে না কেন। মিমের আমার প্রতি ভালোবাসা এবং হাত কাটা, আবার ডক্টরের এই কথাটা আমাকে ভাবিয়ে তুলছে। মিম কি সত্যি আমাকে ভালোবাসে, না এর পিছনে কোন এক রহস্য আছে? এইসবই ভাবছি। হঠাৎ করে মিমের জ্ঞান ফিরে আসলো। আমি কোথায় এসেছি এখন? তুই এখনো হাসপাতালে আছিস? এখন কেমন লাগছে? ভালো লাগছে এখন। এভাবে কিছুক্ষণ কথা বলার পর মিম ওদের সবাইকে বাইরে যেতে বলল। ওরা সবাই আমার কানের কাছে আস্তে আস্তে বলল, এই শোন, এবার যেন উত্তরটা হ্যাঁ হয়, আর যদি উল্টাপাল্টা কিছু বলিস তাহলে তোকে আর আস্ত রাখবো না। এটাই বলে সবাই আমার দিকে রাগীভাবে তাকিয়ে কথাটা বলে চলে গেল। আর আমি এখন রুমে আছি, আর আমার সাথে মিম, আর কেউই নেই। আমার তো ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। এই মেয়ে যে কি করে আল্লাহ ভালো জানে। ভয় কাটিয়ে বললাম, কেমন আছেন? কি হলো, কথা বলবেন না আমার সাথে? ওকে, কথা যেহেতু বলবেন না তাহলে আমি আসি, ভালো থাকবেন। এই বলে আমি দরজার দিকে পা বাড়ালাম। হঠাৎই মিম আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি তো ভয় পেয়ে গেলাম। এই, আপনি অসুস্থ, আর এই শরীর নিয়ে আপনি বিছানা থেকে উঠলেন কিভাবে? আমার কথা শুনে মিম ঘাবড়ে গেল। পরে আমতা আমতা করে বলল, তুমি আমার কাছে থাকলে আমি অসুস্থ থাকি কেমনে বলো? আমি অসুস্থ থাকলেও তোমাকে দেখার পর আমি ভালো হয়ে গেছি। খুব বেশি ভালোবাসি তোমাকে, তাই হয়তো তোমার জন্য আমি আজ সুইসাইড করেছি। আর দেখো আমার ভাগ্য কত ভালো, আমি তোমার জন্য আজ বেঁচে গেছি। প্লিজ একটু ভালোবাসো না আমাকে। আমি কি বলবো, আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। আমি শুধু মিমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আর ভাবছি মিম আমাকে কত ভালোবাসে, আর আমি মিমকে আজ পর্যন্ত ভালোভাবে কথাই বলিনি। তার সাথে সবসময় খারাপ ভেবে আসছি। এসব ভাবছি আর নিজেকে ঘৃণা করছি। কি হলো কি? কি এত ভাবছো? আজকে যদি আমাকে ভালোবাসি না বলো তাহলে আমি সত্যি সত্যি মরে। যা, আর কিছু বলতেই পারলো না। তার আগেই আমি আমার হাত দিয়ে মিমির মুখ বন্ধ করে দিয়ে জড়িয়ে ধরলাম। আর কখনো এসব আজে বাজে কথা মুখে আনবে না, তাহলে ভালো হবে না। কিন্তু খুব বেশি ভালোবাসি তোমাকে, অনেক বেশি ভালোবাসি, কখনো হারাতে দেব না তোমাকে। দেখতে দেখতে আরও কয়েকটা দিন চলে গেল। মিমের সাথে রিলেশন হওয়ার পর থেকে নিজেকে পৃথিবীর অন্যতম ভাগ্যবান মানুষ বলেই মনে হচ্ছে। এই কয়েকদিনে মিমকে খুব বেশি ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও মিমকে বেশি ভালোবেসে ফেলেছি। মিমকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। প্রতিদিন ভার্সিটিতে যাওয়া, নিয়মিত ক্লাস করার পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, হাসি ঠাট্টা করা এবং মিমের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, ওর সাথে দুষ্টু মিষ্টি কথা বলতে বলতেই আমার ভালোই চলছে দিনগুলো। মোবাইলে সবসময় কথা বলতে গেলে ওর সাথে কথা না বললে আমার তো বন্ধ হয়ে আসে। এখন ভয় করে মিম যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে থাকতে পারবো না, যে ওকে ছাড়া একদমই মরে যাব। খুব হাসি খুশির মধ্যেই আমার দিনগুলো যাচ্ছিল, কিন্তু কিভাবে যে এক মুহূর্তে সব কিছু শেষ হয়ে গেল তা আমি কল্পনাও করতে পারিনি। কথায় আছে না, বেশি সুখে থাকা ভালো না, বেশি সুখে থাকলে কষ্ট বেশি পেতে হয়। আমাকে অনেক বেশি কষ্ট পেতে হলো। মিম আমার সাথে এরকমটা করবে আমি জীবনেও ভাবিনি। হঠাৎ একদিন আমি আর মিমদের গাড়ি নিয়ে ঘুরছিলাম। ভার্সিটির ক্লাস করার পাশাপাশি ভালোই ঘোরাফেরা হয় মিমের সাথে। হঠাৎ মিম রাস্তার মাঝে গাড়ি ব্রেক করলো। কি হলো মিম, তুমি রাস্তার মাঝে গাড়ি ব্রেক করলে কেন? কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয়নি। তাহলে গাড়ি ব্রেক করলে কেন? কাজ আছে তাই ব্রেক করছি, নামো তুমি। এই বলে মিম গাড়ি থেকে নেমে গেল। আমি আর কিছু না ভেবে গাড়ি থেকে নেমে গেলাম। কিছুক্ষণ অতিক্রম করার পর দেখি মিম কিছু বলছে না। তাই আমি বললাম, কি হলো মিম, কি কাজ বললে না তো? আর রাস্তার মাঝে বা কাজ থাকতে পারে কি? তেমন কোনো কাজ না, আমার অনেক দিনের একটা ইচ্ছা আছে, তুমি পূরণ করতে পারবে? বলো। আমি আমার প্রাণ দিয়ে হলেও চেষ্টা করব তোমার ইচ্ছে পূরণ করার, যদি তা আমার সাধ্যের মধ্যে পড়ে। আচ্ছা বলো, তোমার কি ইচ্ছা আছে? আমার ইচ্ছে হলো যে আমার বয়ফ্রেন্ড হবে, সে আমাকে কতটুকু ভালোবাসবে, সে আমার জন্য কি করতে পারবে, আমার জন্য তার মনের অনুভূতিটা কেমন, সারা জীবন আমাকে তার জীবন সঙ্গিনী হিসাবে রাখতে পারবে কিনা, এই পুরো রাস্তায় মানুষের মাঝে আমাকে প্রপোজ করে বলবে, যেহেতু তুমি আমার বয়ফ্রেন্ড তাই আমার ইচ্ছেটা তোমার পূরণ করতে হবে। মিমের কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। বলে কে মেয়ে, তার জন্য আমার মনের অনুভূতিটা কেমন, তাই রাস্তার হাজার হাজার মানুষের সামনে বলতে বলে। আর চারদিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম জায়গাটা খুব চেনা চেনা লাগছে। মনে হয় আমি আরও আগে এই জায়গায় আসছি, কিন্তু কবে এসছি সঠিক মনে করতে পারছি না। এসব ভাবছিলাম,
হঠাৎ মিমের ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম। কি হলো সাকিব, কি এত ভাবছো? আমার ইচ্ছেটা কি পূরণ হবে না? আচ্ছা থাক, না হলে নাই, চলো যাওয়া যাক। এই বলে মিম গাড়ির ভেতরে যেতে লাগলো। তাই আমি আর কিছু না ভেবেই মিমের হাতটা টেনে ধরলাম। হ্যাঁ, তোমার ইচ্ছেটা পূরণ হবে, তুমি অপেক্ষা করো, আমি আসছি। এই বলে আমি মিমের কাছ থেকে চলে আসলাম। মিমের কাছ থেকে চলে আসার কারণ হলো কিছু গোলাপ ফুল কিনবো। তাই একটা দোকানে ফুল কিনতে গেলাম। আমি তো এটাই চাই, তুমি আমাকে এই রাস্তার মাঝে প্রপোজ করো। আজ তোমাকে বোঝাবো এই মিম কি জিনিস। কিছু সময় অতিক্রম করার পর আমি ফুল নিয়ে মিমের সামনে গেলাম। তারপর মিমের সামনে ফুলটি নিয়ে হাঁটু গেড়ে মিমের দিকে মুখ করে বললাম, জানি না কিভাবে প্রপোজ করলে তুমি খুশি হবে, জানি না আমার জন্য তোমার মনে কোনো অনুভূতি হয় নাকি, জানি না কিভাবে তোমাকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। আমি ভেবেছিলাম হয়তো আমার জীবনে ভালোবাসা বলতে কিছু আসবে না, কিন্তু তুমি সব কিছুকে মিথ্যে প্রমাণ করে হঠাৎ করে আমার জীবনে চলে আসলে। আমার কল্পনার বাইরে ছিল তোমার মতো কোনো মেয়েকে ভালোবাসার। তুমি আমার জীবনে না এলে হয়তো বুঝতেই পারতাম না ভালোবাসাটা কি, ভালোবাসাটা কাকে বলে, ভালোবাসা কত প্রকার ও কী। বলতে গেলে মনের অজানা গভীর থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি, যেখানে নেই কোনো কষ্ট দুঃখ, শুধু আছে ভালোবাসা। আর আসি তোমার সাথে দুষ্ট মিষ্টি ঝগড়া, রাগ, অভিমান, সব কিছুর মূলে রয়েছে ভালোবাসি তোমাকে এই শব্দটা। প্রথম দিনে তোমাকে রাস্তায় হাজার মানুষের সামনে কথাগুলো বলতাম, তখন তোমার প্রতি আমার মনে কোনো অনুভব, ভালো লাগা ভালোবাসা কিছুই ছিল না। আবার ভার্সিটির প্রথম যেদিন তুমি আমাকে জড়িয়ে ধরে আমাকে ভালোবাসার কথাটি বলেছ, সেদিনও তোমার প্রতি আমার কোনো ভালো লাগা বা অনুভূতি ছিল না। আমি ভেবেছিলাম তোমার মাথায় হয়তো ভালোবাসার বুটটা চেপে উঠেছে, তাই তুমি আমাকে ভালোবাসি বলেছ। যেদিন প্রথম আমি তোমার গায়ে হাত তুললাম, সেদিনও তোমার প্রতি আমার মনে কোনো অনুভূতি জাগ্রত হয়নি। কিন্তু যখন আমি জানতে পারলাম তুমি আমার জন্য সুইসাইড করছো, তখন আমি খুব ভয় পেয়েছিলাম তোমাকে আমি হারিয়ে ফেলবো না তো, এই ভেবে। এই ভয়টাই তোমার প্রতি আমার ভালো লাগাটা আরো বাড়িয়ে দিয়েছে।